দেখো ইলেকট্রোকেমিস্ট্রির লাস্ট ক্লাসের কন্টিনিউশন, ঠিক লাস্ট ক্লাস থেকে আজকের ক্লাসে জয়েনিং, মানে এটা লাস্ট ক্লাসের লিঙ্ক, লাস্ট ক্লাস থেকে লিঙ্ক আপ হয়ে কিন্তু এই ক্লাসটাতে আসতে হয়েছে। তো লাস্ট ক্লাসের আন্ডারস্ট্যান্ডিংটা এখানে থাকাই লাগবে। তো আসো আমরা আজকে যেটাতে যাচ্ছি সেটা হচ্ছে যে সেল পটেনশিয়াল। ঠিক আছে, আমরা এখন যেটা করব সেটা হচ্ছে সেল পটেনশিয়াল ডিটারমিনিং করব। সেল পটেনশিয়াল ডিটারমিন করব। তো সেল পটেনশিয়ালটাকে বলা হয়ে থাকে ইএমএফ। ইএমএফ ইজ যে এটাকে বলা হয় ইলেকট্রোমোটিভ ফোর্স। ইএমএফ হচ্ছে যা ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ ইলেকট্রোমোটিভ ফোর্স, ওকে, যেটা অ্যাকচুয়ালি সেল পটেনশিয়াল। তো ইলেকট্রোমোটিভ ফোর্স অর্থাৎ ইএমএফ যেটা, সেটা হচ্ছে এরকম যে ইএমএফ ইজ দা ডিফারেন্স অফ potential between two electrodes এটা হচ্ছে ইএমএফ। ইএমএফ ইজ দ্য ডিফারেন্স অফ পটেনশিয়াল। ইএমএফ ইজ দ্য ডিফারেন্স অফ পটেনশিয়াল। সিম্পলি ইএমএফটা হচ্ছে ডিফারেন্স অফ পটেনশিয়াল যেটা বিটুইন টু ইলেকট্রোড, এবং সেটা কার মধ্যে? দুইটা ইলেকট্রোডের মধ্যে যে ডিফারেন্সটা। তবে রিমেম্বার, এই ডিফারেন্সটা আইদার হচ্ছে অক্সিডেশন অর হবে হচ্ছে রিডাকশন। মানে ডিফারেন্সটা হতে হবে হচ্ছে গিয়া সেম পটেনশিয়াল, মানে অক্সিডেশন হলে বোথ ইলেকট্রোডের অক্সিডেশন, রিডাকশন হলেও বোথ ইলেকট্রোডেরই রিডাকশন। ওকে, তো এইটা হচ্ছে গিয়া ইএমএফ এর ডেফিনিশন। অর্থাৎ একটা তোমার হচ্ছে গিয়া সেল থেকে কি পরিমাণ ইলেকট্রিসিটি প্রডিউস হবে তা কিন্তু তার ইএমএফ, সেটাই হচ্ছে গিয়া এদের ইএমএফ। যার জন্য ইএমএফ এর ফর্মুলাটা ই নট সেল ইজ ইকুয়াল টু, ই নট সেল দিয়ে এক্সপ্রেস করবো আমরা। ই নট সেলকে তোমরা বলতে পারবা ই নট অ্যানোড অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোড, সরি প্লাস না, মাইনাস ক্যাথোড অক্সিডেশন। তাহলে এটাকে ফর্মুলা হলো যে অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন ফর্মুলাটা কি দাঁড়ায়? যে ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট অ্যানোড অক্সিডেশন মাইনাস ই নট ক্যাথোড অক্সিডেশন, অর্থাৎ ই নট অ্যানোড অক্সিডেশন মাইনাস ই নট ক্যাথোড অক্সিডেশন। তার মানে হলো অ্যানোড ক্যাথোডের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে গিয়ে তাদের অক্সিডেশন পটেনশিয়ালের। অর ই নট ক্যাথোড রিডাকশন মাইনাস ই নট অ্যানোড রিডাকশন। আচ্ছা, এমনও তুমি করতে পারো না যে রিডাকশন মাইনাস রিডাকশন, তাও হবে। রিডাকশন মাইনাস রিডাকশন সেটাও নিব, বাট রিডাকশন মাইনাস রিডাকশনের সময় রিমেম্বার সেক্ষেত্রে ক্যাথোড মাইনাস অ্যানোড। তার মানে অক্সিডেশন নিলে হচ্ছে অ্যানোড মাইনাস ক্যাথোড, আর যদি রিডাকশন নাও তাহলে হবে ক্যাথোড মাইনাস অ্যানোড। এটা একটু কেয়ারফুলি দেখতে হবে। আচ্ছা, এইটাই হয় কি আরেকটা ইকুয়েশন দিয়ে এক্সপ্রেস করা যায়, সেটা হলো ই নট অ্যানোড অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোড রিডাকশন। দেখো, আমরা যদি ফার্স্ট ইকুয়েশনটা থেকে আসি, ই নট অ্যানোড অক্সিডেশন, এই যে ই নট অ্যানোড অক্সিডেশন, এই যে ই নট অ্যানোড অক্সিডেশন, আর ক্যাথোডের যদি অক্সিডেশন না নিয়ে রিডাকশন নেই, তাহলে মাইনাস করা লাগবে, আর মাইনাসে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। সো দ্যাট কি দাঁড়ালো ফাইনালি ই নট অ্যানোড অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোড রিডাকশন। তার মানে সাম করা যাবে, সামেশনও হবে, কিন্তু সামেশনটার সময় অপোজিট হওয়া লাগবে, অর্থাৎ অ্যানোডের অক্সিডেশন প্লাস ক্যাথোডের রিডাকশন, অ্যানোডের অক্সিডেশন প্লাস ক্যাথোডের রিডাকশন। রিমেম্বার দিস। তাহলে এই তিনটা ইকুয়েশনই হচ্ছে গিয়া সেলফ পটেনশিয়াল ডিটারমিনেশনের ইকুয়েশন। এই তিনটাই হচ্ছে সেলফ পটেনশিয়াল ডিটারমিনেশন ইকুয়েশন। তার মানে রিমেম্বার থ্রি অফ দেম, তিনটাই মনে রাখো, অ্যানোড অক্সিডেশন, ক্যাথোড অক্সিডেশন মাইনাস, ক্যাথোড রিডাকশন, অ্যানোড রিডাকশন মাইনাস, কিন্তু অ্যানোড অক্সিডেশন প্লাস ক্যাথোডের রিডাকশন তাহলে হচ্ছে প্লাস। তো রিমেম্বার থ্রি অফ দেম, তিনটাই মনে রাখো, বাট ওয়ান অফ দেম ইউ মাস্ট চুজ। একটা যে কোনো একটা চুজ করবা টু অ্যাপ্লাই।
অর্থাৎ অ্যাপ্লাই করবা হচ্ছে যে কোনো একটা, ইউ আর ইউর বেস্ট চয়েস। ওকে, তাহলে আউট অফ দেম মানে এই তিনটাই তোমরা অ্যাপ্লাই করতে পারবা। হ্যাঁ, ইভেন দো জাস্ট থিঙ্ক করো যে আমি কি একটা মাল্টিপল কমপ্লিশন দিতে পারি না, সাপোজ টু সে যে একটা মাল্টিপল কমপ্লিশন দিলাম, দিয়ে বললাম যে ইনঅট সেল ইজ, তিনটেইটা আছে সে ফর এক্সাম্পল, তাহলে তিনটেই কি হবে, কারেক্ট হবে। আর এর মধ্যে যদি আমি কোনো মানে একটু ডিফারেন্ট করে দেই তাহলে সেটা মিস্টেক হবে, এরর হবে। সো দ্যাট নলেজ নিতে হবে পুরোটাই, নলেজ ইউ হ্যাভ টু হ্যাভ। বাট এখন এখান থেকে আমরা কোনটা প্রেফার করব, আমি ফিক্স করে দিচ্ছি কোনটা প্রেফার করবা, বিকজ স্টুডেন্টরা যেটা প্রেফার করে সেটা তো আমাদের জানাই আছে, তাই না? সেটা হচ্ছে কি সবাই থার্ডটা অ্যাপ্লাই করে, অর্থাৎ অ্যানোডের অক্সিডেশন প্লাস ক্যাথোডের রিডাকশন, অ্যানোডের অক্সিডেশন প্লাস ক্যাথোড রিডাকশন, এটা অ্যাপ্লাই করে থাকে স্টুডেন্টরা বা আমরা করব, এটা আমাদের চয়েস। সো দ্যাট কি দাঁড়ালো যে ইনঅট অক্সিডেশন প্লাস ইনঅট রিডাকশন, ক্যাথোড রিডাকশন। তো এভাবে করবো আর কি। তো স্টুডেন্টদের মধ্যে আরেকটা টেন্ডেন্সি আছে যেটা অনেক সময় বেশি শর্টকাট করে, যেমনটা হচ্ছে ইনঅট অক্সিডেশন প্লাস ইনঅট রিডাকশন, এই লেখাটা লিখবারও অনেকের টেন্ডেন্সি আছে যে ইনঅট অক্সিডেশন প্লাস ইনঅট রিডাকশন, এটাও অনেকে লিখে এবং অনেকের এই টেন্ডেন্সিটা আছে। তাদেরটাও ভুল হয় না, হ্যাঁ, তাদেরটাও যে ভুল হয় এমন না, কারণ এখানে ঠিক ইনঅট অক্সিডেশন বলতে সে যদি অ্যানোডের অক্সিডেশনটাকে অ্যাপ্লাই করে আর ইনঅট রিডাকশনের জায়গায় যদি সে ক্যাথোডের রিডাকশন ভ্যালু বসায়, তাহলে কিন্তু আর তার ম্যাথটা ভুল হবে না বা ম্যাথটা কাটা যাবে না। কিন্তু এটাতে আমার একটু মানে আপত্তি থাকে, সেই জায়গাটা হচ্ছে আমার কাছে যেন কেমন লাগে যে ইনঅট অক্সিডেশন প্লাস ইনঅট রিডাকশন, কার অক্সিডেশন কার রিডাকশন এটা ইকুয়েশন বলে দিচ্ছে না। অর্থাৎ তুমি ঠিক মতো বসায়া অ্যান্সার বার করতে পারতেছো, বাট একটু মনে হয় যেন মিসিং লাগে। তাই আমি সাজেস্ট করবো যে এইটুক করার দরকার নাই, যে এত শর্টকাটে যাওয়া লাগবে কেন, ইনঅট অক্সিডেশন প্লাস ইনঅট রিডাকশন। যারা এটা করে আমি আই শুড আইসে যে এটা না করে বেটার অল্প একটু লেখা বেশি, তার জন্য একটু কষ্টই করো না কেন। তাহলে ইনঅট অ্যানোড অক্সিডেশন প্লাস ইনঅট ক্যাথোড রিডাকশন, অর্থাৎ অ্যানোডের অক্সিডেশন আর ক্যাথোডের রিডাকশন। ওকে, তো এরকম বি স্পেসিফিক ইকুয়েশনের থেকেই যেন আমরা কিছু আন্ডারস্ট্যান্ড করি। ওকে, তাহলে এটাই হচ্ছে গিয়া আমরা বলবো যে সেল পটেনশিয়াল বা ইএমএফ। তো এই ইএমএফ এর আমরা এখন ফর এক্সাম্পল কিছু ক্যালকুলেশন করব। আচ্ছা, তো তোমার যেটা হতে পারে সেটা হচ্ছে এরকম যে তোমাকে বললো বা সাপোজ টু সে যে গিভেন হিসেবে থাকলো যেমনটা হলো যে ইনট জিঙ্ক জিঙ্ক 2+ ইজ ইকুয়াল টু 0.76 ভোল্ট, আর ইনট কপার 2+, এটা থাকলো হচ্ছে গিয়ে -0.34 ভোল্ট। ওকে, তার মানে হচ্ছে ইনট জিঙ্ক 2+ গিভেন এন্ড ইনট কপার 2+ অলসো গিভেন। ওকে, সো দ্যাট কি হলো যে এই দুটোই যদি গিভেন হয় তাহলে তোমার কাছে একটা সেল দেওয়া থাকবে এন্ড সেই সেলের পটেনশিয়াল তোমাকে ক্যালকুলেট করতে হবে। এখন গিভেন সেলটা মোস্ট অফ দ্য টাইম যেটা হবে ফিগার দিবে, গিভেন সেলের মোস্ট অফ দ্য টাইম কি দিবে, ফিগার দিবে, অর্থাৎ ফিগার আউট করবে আগে। তো ফিগার আউট করলে এরকমটা ফিগার আউট করলো, সাপোজ ফিগার আউট করে দিবে। ওকে, সো ফিগার আউট যখন করে দিল, এরকম একটা ফিগার আউট করে দিবে দ্বারা কানেক্টেড থাকবে, ভোল্টমিটার থাকলো, এটা জিঙ্ক দেওয়া থাকলো, ওইটা কপার দেওয়া থাকলো, এখানে জিঙ্ক সালফেট দেওয়া থাকলো, এখানে কপার সালফেট দেওয়া থাকলো, এটা সলব্রিজ হিসেবে বলা থাকলো। পুরো অর্গানাইজেশন পুরোটা অর্গানাইজ করে দিল। জাস্ট তারপর তোমাকে আস্ক করবে যে গিভেন সেলের সেল পটেনশিয়াল কত, গিভেন সেলের ইএমএফ কত, গিভেন সেলের ইনট সেল কত। ওকে, তো এটা কি করে এই ফিগার দিয়ে অ্যান্সার করতে হয়, ফিগার থেকে অ্যান্সার করতে হয়, এটা অলওয়েজ মানে এক্সপ্রেশনটা ফিগার আউট করে দেয়। তো তো এখানে তোমার ডিটারমিন করতে হবে, ঠিক আছে? তো ইউ ক্যান অ্যাপ্লাই দ্য ইকুয়েশন ডিরেক্টলি, অর্থাৎ তুমি ফর্মুলাটাকে ডিরেক্ট অ্যাপ্লাই করে এটা সলভ করে ফেলতে পারো, ফর্মুলাটাকে ডিরেক্ট অ্যাপ্লাই করে তুমি সলভ করে ফেলতে পারো। বা হ্যাঁ, কিন্তু সেল ডায়াগ্রাম আমি যেটা দেখাচ্ছি এটা অপশনাল, মানে সেল ডায়াগ্রাম দেখাইতেছো,
এটা অপশনাল, মানে তুমি দেখাইলে ভালো, না দেখাইলে একেবারে যে এটা আনএক্সপেক্টেবল অ্যাকসেপ্টেবল হবে তা না। বাট কথা হচ্ছে সেল ডায়াগ্রামটা আমরা যদি জানি না, সেল ডায়াগ্রামটা কি এই সেলের, সেটা হলো জিঙ্ক জিঙ্ক সালফেট ডাবল স্ল্যাশ কপার সালফেট আর হচ্ছে কপার। তাহলে এটা হচ্ছে গিয়ে এই সেলের, অর্থাৎ যে গিভেন সেল সেই সেলের সেল ডায়াগ্রাম এটা। গিভেন সেল যেটা সেটা সেল ডায়াগ্রাম হচ্ছে জিঙ্ক স্ল্যাশ জিঙ্ক সালফেট ডাবল স্ল্যাশ কপার সালফেট দেন কপার। তো এটা হচ্ছে সেল ডায়াগ্রাম, ইউনো, এটা হচ্ছে সেল ডায়াগ্রাম। রিমেম্বার, অনেক সময় হয় কি জানো, আমি বলি যে অনেক সময় হয় না আমাদের সেল ডায়াগ্রাম দেওয়া আছে, কথা না, ফিগারটা বেশিরভাগ দেয়, মানে মোস্ট অফ দ্য টাইম ফিগার দেয়। তো ফিগার না দিয়ে কি করতে পারে, সেল ডায়াগ্রাম দিতে পারে না, ঠিক না? তো সেল ডায়াগ্রামও দিতে পারে। সেল ডায়াগ্রাম যদি দেয় তাহলে সেটাও আমার নলেজে রইলো যে এইটা, এটা হচ্ছে সেল ডায়াগ্রাম। তার মানে আমাকে যে সেল পটেনশিয়াল বার করতে হবে কোন সেলের, এই সেলের অথবা এই সেলের। তারপরে আমি ফর্মুলায় যাই না কেন। নাও নাও বলে ই নট সেল ইজ ইকুয়াল টু বললা যে ই নট অ্যানোড অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোড রিডাকশন, বাস ফর্মুলাটা নিলাম। নিয়ে না খুব অ্যাটেনটিভলি দেখবা, যেটা সেটা হচ্ছে অ্যানোড কে জিঙ্ক, বাট ইউ মার্ক আপ যে অ্যানোড হচ্ছে জিঙ্ক। এখান থেকে মার্ক করো, সেল ডায়াগ্রাম থেকে মার্ক করো, যেখান থেকে মার্ক করো না কেন তুমি মার্ক করলা যে অ্যানোড হচ্ছে জিঙ্ক আর ক্যাথোড হচ্ছে কপার। তার মানে হচ্ছে যে তুমি এই এন্ডে নিবা জিঙ্কের পটেনশিয়াল আর ওই এন্ডে নিবা হচ্ছে কপারের পটেনশিয়াল, ফার্স্ট এটা। সেকেন্ড থিং হচ্ছে গিয়া জিঙ্কের যে পটেনশিয়াল নিবা কোনটা নিবা, অক্সিডেশন পটেনশিয়াল। জিঙ্কের কি পটেনশিয়াল নিবা, অক্সিডেশন পটেনশিয়াল। এবার তাকাও জিঙ্কের যেটা দিছে সেটা কি, যেটা দিল সেটাও অক্সিডেশন পটেনশিয়াল। কারণ প্রিভিয়াস ক্লাসে আমি বলেছিলাম যে এমনটা যদি হয় যে মেটাল আয়ন, তাহলে বুঝবা অক্সিডেশন পটেনশিয়াল দেওয়া আছে। মেটাল আয়ন তাহলে বুঝবা যে এটা অক্সিডেশন পটেনশিয়াল দেওয়া আছে। তো এটা অক্সিডেশন পটেনশিয়াল, তার মানে হচ্ছে অক্সিডেশন পটেনশিয়াল 0.76। এবার ফর্মুলার প্লাস। আচ্ছা, এবার রাইট সাইড কপারের পটেনশিয়াল। কপারের কোন পটেনশিয়াল লাগবে তোমার, রিডাকশন পটেনশিয়াল। কপারের লাগবে হচ্ছে রিডাকশন পটেনশিয়াল, কিন্তু যেটা দিছে সেটা অক্সিডেশন পটেনশিয়াল। কারণ এখানে জিঙ্ক জিঙ্ক আয়ন, কপার কপার আয়ন, তার মানে এটাও অক্সিডেশন পটেনশিয়াল, ওটাও অক্সিডেশন পটেনশিয়াল। মানে জিঙ্কের যেটা দিছে জিঙ্কেরও অক্সিডেশন পটেনশিয়াল দিছে, কপারেরও অক্সিডেশন পটেনশিয়াল দিছে। তো দ্যাট এটা কি দাঁড়ালো জানো, তারা চাইলে দুইটাই অক্সিডেশন পটেনশিয়াল দিতে পারে। কোশ্চেন চাইলে দুইটাই রিডাকশন পটেনশিয়াল দিতে পারে। কোশ্চেন চাইলে কারো একজনের অক্সিডেশন পটেনশিয়াল, কারো একজনের রিডাকশন পটেনশিয়াল দিতে পারে। সো দ্যাট এইটা যা গিভেনটা তোমার কোনো কনসার্ন না, মানে গিভেনটা শুধু তুমি ফলো করবা যে গিভেনটা কি আছে। যদি সেটার সাথে তোমারটা ম্যাচ করে তাহলে সাইন ঠিক রাখবা, আর তো সেটার সাথে যদি তোমারটা ম্যাচ না করে তাহলে সাইন চেঞ্জ করে নিবা। বাস, ওইটা অক্সিডেশন, তুমি নিচ্ছ রিডাকশন, তুমি মাইনাসকে প্লাস করে নিবা। তাহলে 1.10 ভোল্ট অ্যান্সার। তাহলে সেল পটেনশিয়াল কত আসলো, 1.10 ভোল্ট। তাহলে সেল পটেনশিয়াল ডিটারমিন হয়ে গেল, দ্যাট মিন্স 1.10 ভোল্ট। তো এই হচ্ছে গিয়ে সেল পটেনশিয়াল বা ইএমএফ এর ক্যালকুলেশন। এটা হচ্ছে ইএমএফ এর ক্যালকুলেশন। তো রিমেম্বার, এখানে একদমই কোনো কমপ্লিকেশন নাই, একদমই কোনো কিছু কমপ্লেক্স না এখানে। জাস্ট তোমার এই ফর্মুলাটা অ্যাপ্লাই করবা কেয়ারফুলি, যে দেখে নিবা যে কার অক্সিডেশন পটেনশিয়াল, কার রিডাকশন পটেনশিয়াল, গিভেনটা কি, নিচ্ছ কি। ওকে, তো এটা নিলেই হবে। ওকে, আচ্ছা, এখন তোমার আরেকটা ব্যাপার একটু বুঝায় বলি, সেটা হচ্ছে যে এমনটা হলো যে একটা হাফ সেল দিল তোমাকে, সাপোজ টু সে একটা হাফ সেল তোমাকে দিল, সেটা হচ্ছে এরকম আয়রন আয়রন 2+, কোন একটা হাফ সেল যেটা আয়রন আয়রন 2+, আয়রন আয়রন 2+। আরেকটা হাফ সেল দিল সেটা হলো সিলভার আর হলো সিলভার প্লাস। তাহলে দুইটা হাফ সেল দিল, একটা আয়রন আয়রন 2+, আর একটা হচ্ছে গিয়া সিলভার সিলভার প্লাস। তো এটার পাশে লিখে দিল ই নট অফ ইকুয়াল টু 0.44 0.44 ভোল্ট, অর্থাৎ তার পাশেই লিখে দিতে ই নট অফ 0.44 ভোল্ট। তার মানে তারা বলে বুঝিয়ে দিল যে আয়রনের অক্সিডেশন পটেনশিয়াল এত। আরেকটা হচ্ছে সিলভার, সিলভারেরও কি দিল ই নট অক্সিডেশন, সেটা দিয়ে বললো যে ওটা হলো গিয়া -0.78 ভোল্ট, -0.78 ভোল্ট।
তাহলে কি দাঁড়ালো, একটা হচ্ছে আয়রনের পটেনশিয়াল দিয়ে আয়রন ইলেকট্রোড পাশে তার পটেনশিয়াল, সিলভার ইলেকট্রোড পাশে তার পটেনশিয়াল, ঠিক আছে, এই যে আছে। এইটা দিয়েই তোমাকে বললো যে ফাইন্ড বা ডিটারমিন the inert cell of the cell between 1 and 2. ওকে, সো যদি এমনটা হয় যে ডিটারমিন দ্য ইনার্ট সেল অফ দ্য সেল বিটুইন 1 and 2, তার মানে কি 1 আর 2 দিয়ে তুমি সেল কনস্ট্রাক্ট করো, 1 আর 2 দিয়ে তোমরাই সেল কনস্ট্রাক্ট করো, কনস্ট্রাক্ট করে তারপরে ইনার্ট সেল বের করো। তার মানে দে আর নট গিভিং, কি বলা হয়, সেল ডায়াগ্রাম, দে আর নট গিভিং ফিগার আউট করে নাই, তাই না? তো দ্যাট এমনটাও তো হতে পারে যে তোমাকেই সেল কনস্ট্রাক্ট করতে হবে এগেইনস্ট হচ্ছে হাফ সেল, তো সেটাও কিন্তু খুবই ইজি করে নিতে হবে, তাই না? তো ডিটারমিন দ্য ইনার্ট সেল অফ দ্য সেল বিটুইন 1 and 2, অর্থাৎ 1 and 2 দিয়ে যে সেল হবে সেই সেল কনস্ট্রাক্ট করো এন্ড তার ইনার্ট সেলও বের করো। তো এইখানে যেটা করতে হবে, তোমারে সেল ডায়াগ্রাম করা লাগবে, সেল ডায়াগ্রাম করা লাগবে। তার মানে কি, আই সেইড যে কি বলেছিলাম আমি, যে সেল ডায়াগ্রামটা এই কারণে আমি খুব ইম্পর্টেন্স দেই। এখন সেল ডায়াগ্রাম করতে পারাটাই হচ্ছে একটা বিগ পার্ট, মানে বিগ অ্যাচিভমেন্ট। তো সেল ডায়াগ্রাম করব, এখন এই যে সেল ডায়াগ্রাম করবা না, এই সেল ডায়াগ্রাম করার সময় তুমি শুধু একটা ডিসিশন মেক করবা যে হুইচ ওয়ান অ্যানোড, হুইচ ওয়ান ক্যাথোড, হুইচ ওয়ান অ্যানোড, হুইচ ওয়ান ক্যাথোড, এই ডিসিশনটা মেক করতে হবে। তো বিটুইন আয়রন আর সিলভার কে অ্যানোড কে ক্যাথোড হবে সেটা কিন্তু আমরা এমনিও জানি। কিভাবে জানি আমরা? যে রিঅ্যাক্টিভিটি সিরিজে, আমরা যদি রিঅ্যাক্টিভিটি সিরিজটা প্রপারলি জানি না, তাহলে এই ডিসিশনগুলো খুব ইজিলি নিতে পারি। যে রিঅ্যাক্টিভিটি সিরিজে যেটা যত উপরে সেটা অ্যানোড, আর যেটা যত নিচে হবে সেটা ক্যাথোড। তার মানে আয়রন এমনিতেই হচ্ছে গিয়া রিঅ্যাক্টিভিটি সিরিজে সিলভারের উপরে, তো আয়রন অ্যানোডেই যাবে আর সিলভার ক্যাথোডেই যাবে। আমাকে সেলটা এইখানে K1 K2 এটাই শোনা, তার অক্সিডেশন পটেনশিয়াল দেওয়া না রিডাকশন পটেনশিয়াল দেওয়া, তাও আমার কিছু যায় আসে না। আমি সেল কনস্ট্রাক্ট করবো হচ্ছে রিঅ্যাক্টিভিটি সিরিজ দিয়ে, অর্থাৎ রিঅ্যাক্টিভিটি যার বেশি সে অ্যানোডে যাবে আর রিঅ্যাক্টিভিটি যার কম সে হচ্ছে গিয়া তোমার ক্যাথোডে যাবে। এভাবে ডিসিশন মেক করতে পারি। আর যদি রিঅ্যাক্টিভিটি সিরিজ সামহাও মনে করে ভুলেও গেছো কথার কথা, বা তুমি গেস করতে পারতেছো না, তাহলে এখানেও একটা সলিউশন আছে। আর সেই সলিউশনটা হলো যার অক্সিডেশন পটেনশিয়াল বেশি সে অ্যানোড, যার অক্সিডেশন পটেনশিয়াল বেশি সে হচ্ছে অ্যানোড। তো ওখান থেকেও তো আয়রনের অক্সিডেশন পটেনশিয়াল যেখানে পজিটিভ, সিলভারের অক্সিডেশন পটেনশিয়াল সেখানে নেগেটিভ। তার মানে কি, অক্সিডেশন পটেনশিয়াল কার বেশি? আয়রনের বেশি। তো এই দুইটা ক্রস চেক করেই বলতে পারবা যে আয়রন অ্যানোড এন্ড হচ্ছে সিলভার ক্যাথোড। তো সেল ডায়াগ্রামটা তাহলে কি হবে? আয়রনের সাথে ইকুইলিব্রিয়ামে কে থাকবে? আয়রন 2+, ডাবল স্ল্যাশ, আর এদিকে সিলভার আয়নের সাথে ইকুইলিব্রিয়ামে থাকবে হচ্ছে সিলভার। বাস, সেল কনস্ট্রাকশন হয়ে গেল, সেল ডায়াগ্রাম, সেল কনস্ট্রাকশন ডান। এবার ইনর্ট সেলে, inert cell is equal to inert anode oxidation plus inert cathode reduction. ওকে, তো আরেকটা কথা আমি বলি, অনেক সময় আরেকটা টিম আছে বা আরেকটা গ্রুপ আছে, তারা এইভাবে লিখবে inert cell is equal to inert iron 2+ plus inert silver plus আর হলো সিলভার। এই যে এটাও কিন্তু অনেকেই করবে, একটা গ্রুপ অফ স্টুডেন্ট বা অর্থাৎ আসলে স্টুডেন্ট তো কিছু না, এখানে সে কার কাছ থেকে গাইডলাইনটা পেলো সেটার উপর ডিপেন্ড করে হয়। তা আমি আমার জায়গা থেকে আমি যেটা করি, আমার একটা অভ্যাস, সেটা হচ্ছে আমি সব দেখাই, মানে অল পসিবিলিটি, কে কোন জায়গা থেকে কারা কোনটা অ্যাপ্লাই করতে পারে সব আমি দেখাই, যার জন্য আমার জন্য কোনো চয়েস নাই তোমাদের, তোমরা যেটাকে মনে করবা সেটাই নিতে পারো। দেখো, আর এই যে এইভাবে, অর্থাৎ তারা কি করলো, একদম স্পেসিফিক করে দিল যে অ্যানোড কে আয়রন, আয়রনের অক্সিডেশন, প্লাস ক্যাথোড কে সিলভার, সিলভারের রিডাকশন, মানে এভাবেও দিয়ে এভাবেও দেয়। তো এইটাও অনেকেই করবে, অর্থাৎ অ্যানোডে যে মেটাল তার অক্সিডেশন পটেনশিয়াল অর্থাৎ এই এক্সপ্রেশনটাতে নিয়ে আসবে আর ওটাকে ওই এক্সপ্রেশনে নিয়ে আসবে, তারপরে ভ্যালু বসাবে। অনেক অপশন আছে, আমি সবই তোমাদের দেখাই। যাই হোক, আয়রনের অক্সিডেশন পটেনশিয়াল, ওটা তো অক্সিডেশন পটেনশিয়ালই, ওটা তো অক্সিডেশন পটেনশিয়াল। আচ্ছা, ফর্মুলার প্লাস ক্যাথোডের রিডাকশন, কিন্তু ওটা তো অক্সিডেশন, তার মানে সাইন চেঞ্জ হবে,
তাহলে এটা হইতেছে 1.12 1 1.22 এত ভোল্ট হলো 1.22 দিস ইজ আনসার। তো তার মানে কি এটার মধ্যে আগেরটার মতোই করলা, জাস্ট গিভেন এর উপরে একটু অবজারভেশন ছিল আমার। হ্যাঁ, আচ্ছা এবার তোমাদের যে আইডিয়াটা যাব আমরা সেটা হচ্ছে নার্নস্ট ইকুয়েশন, আর ওটা হচ্ছে নার্নস্ট ইকুয়েশন। নার্নস্ট ইকুয়েশনে যাব আমরা। হ্যাঁ, নার্নস্ট ইকুয়েশনে যাব। আচ্ছা, তো নার্নস্ট ইকুয়েশনটা যেটা সেটা হচ্ছে যে এরকম যে ই সেল, নট ই নট না, কিন্তু ই সেল, শুধু ই সেল ইজ ইকুয়াল টু ই নট সেল মাইনাস আরটি বাই এনএফ লন তোমার অক্সিডেশন বাই, এখানে আসলে কিছু লেখা খুবই ডিফিকাল্ট, তারপরেও লিখি অ্যানোডিক আয়ন, আমি এরকম বলি অ্যানোডিক আয়ন বাই ক্যাথোডিক আয়ন, যদি ওটা এভাবে কেউ লেখেনি ক্যাথোডিক আয়ন, আমার মনে হয় এটা বেটার। দেখো তাহলে হচ্ছে কি ই সেল ইজ ইকুয়াল টু, অর্থাৎ নার্নস্ট ইকুয়েশন যেটা, নার্নস্ট ইকুয়েশন হলো ই সেল ইকুয়াল টু ই নট সেল মাইনাস, ই নট সেল থেকে মাইনাস হবে আরটি বাই এনএফ, আরটি বাই এনএফ, তারপর লন অ্যানোডিক আয়ন বাই ক্যাথোডিক আয়ন, অর্থাৎ অ্যানোডিক আয়ন মানে অ্যানোডিক আয়নের কনসেন্ট্রেশন, আর ক্যাথোডিক আয়ন মানে হচ্ছে ক্যাথোডিক আয়নের কনসেন্ট্রেশন। অ্যানোডিক আয়নের কনসেন্ট্রেশন আপন ক্যাথোডিক আয়নের কনসেন্ট্রেশন, এভাবে বললাম। আচ্ছা, তোমাদেরকে এটাও বলে রাখি সামহার এটা প্লাস দেখবা, সামহার এটা প্লাস দেখবা, যারা এখানে প্লাস অ্যাপ্লাই করছে তারা কি করছে, ক্যাথোডিক আয়ন আপন অ্যানোডিক আয়ন লিখছে। কথা বুঝতে পারছো? তাহলে তোমরা বুঝতেই পারতেছো এটা দুইটাই করা যায়, এটা মাইনাসও করা যায় প্লাসও করা যায়। তাহলে ই নট সেল মাইনাস আর কি বাই এনএফ লন অ্যানোডিক আয়ন বাই ক্যাথোডিক আয়ন, আর যদি কেউ প্লাস দিয়ে করে তাহলে সে দেখবা যে করবে ক্যাথোডিক আয়ন আপন অ্যানোডিক আয়ন। তো তোমরা দুইটাই করতে পারো, বাট এটা বেটার। তাহলে দেখো যে ই নট সেল মাইনাস আর টি বাই এনএফ লন অ্যানোডিক আয়নের কনসেন্ট্রেশন বাই ক্যাথোডিক আয়নের কনসেন্ট্রেশন, এটা হচ্ছে নার্নস্ট ইকুয়েশন। এখন কোশ্চেন অ্যাবাউট যে কখন নার্নস্ট ইকুয়েশন, এই ইকুয়েশনটা আরেকবার বুঝাবে? ঠিক আছে, তাহলে আমরা হ্যাঁ এটা বোঝানোটাই কন্টিনিউ হচ্ছে, তো দ্যাট এখনো এইটার কথাই শেষ হয় নাই। তো ই সেল যখন কখন করবা, ই সেল, হ্যাঁ ই সেলটা কখন করবা, তো এখন দেখো তো ই নট সেল কিন্তু এতক্ষণ ধরে আমরা কি বার করছিলাম, ই নট সেল, এতক্ষণ ধরে আমরা যা ক্যালকুলেট করতেছিলাম সেটা ওয়াজ ই নট সেল, অর্থাৎ তুমি কিন্তু ই নট সেল করতেই হবে, অর্থাৎ ই সেল করতে চাইলেও কিন্তু ই নট সেল করতেই হবে, বিফোর দ্যাট ই নট সেল আগে থেকেই করা লাগবে, কিন্তু তার থেকে ওইটা মাইনাস করা লাগবে, অর্থাৎ আর কি বাই এনএফ লন অ্যানোডিক আয়ন বাই ক্যাথোডিক আয়ন। আচ্ছা একটু খেয়াল করে দেখো, যদি অ্যানোডিক আয়নের কনসেন্ট্রেশন আর ক্যাথোডিক আয়নের কনসেন্ট্রেশন সেম হয়, যদি কনসেন্ট্রেশন সেম হয়, অ্যানোডিক আয়ন আর ক্যাথোডিক আয়নের কনসেন্ট্রেশন সেম হয়, তাহলে এটা কি হয়ে যাবে জানো, এটা যদি 1 হয় এটা 1, এটা 2 হয় এটা 2, যাই হোক, তাহলে লন 1 হয়ে যাবে, আর লন 1 মানে 0, লন 1 মানে কি 0, 0 ইনটু এটা মানে কি 0, তার মানে হচ্ছে পুরো সাইডটা 0 হয়ে যাবে, আর দ্যাট টাইম ই সেল ইকুয়াল টু কি হবে, ই নট সেল, ই সেল ইকুয়াল টু কি হবে, ই নট সেল। তার মানেটা হচ্ছে তোমার কনসেন্ট্রেশন যদি সেম হয় তাহলে নার্নস্টের দরকার নাই, তাহলে আর নার্নস্ট ইকুয়েশন অ্যাপ্লাই করতে হবে না। তাহলে কনসেন্ট্রেশন যদি দুইটা সলিউশনের বা দুইটা ইলেকট্রোলাইটের সেম হয় না, যদি দুইটা সেম হয় কনসেন্ট্রেশন দুই দিক থেকে, তো যদি এমন হয় যে দুইটাই সেম তাহলে নার্নস্টের কোনো দরকার হবে না। এখন আসো কথায় যে সেম হয়, এখানে একটা ব্যাপার বলি, যদি কনসেন্ট্রেশন মেনশনই করে তাহলে কখনোই সেম মেনশন করতে পারে, আবার মানে ডিফারেন্টও মেনশন করতে পারে, আবার অনেক সময় এমন হবে যে কোনো কনসেন্ট্রেশন মেনশনই করেনি।
কোনো কনসেন্ট্রেশন মেনশনই করেনি। ইভেন আমি যে আগে দুইটা করলাম তখনও কিন্তু কোনো কনসেন্ট্রেশন মেনশন করিনি। আচ্ছা, যখন কনসেন্ট্রেশন মেনশন হবে না তখন মনে করবো যে না নষ্টের দরকার নাই। আর যখন মেনশন হবে তখন দরকার হইতেও পারে, নাও হইতে পারে। দরকার হবে যদি কি হয়, ডিফারেন্ট কনসেন্ট্রেশন হয়, আর যদি সেম কনসেন্ট্রেশন হয় তাহলে দরকার নাই মনে করবা। তো আমরা সাধারণত বুঝি যেটা যে দিলে ডিফারেন্টই দিবে আর না দিলে দিবেই না, এরকমটা আর কি। ওকে, তো দিস ইজ মার্নস ইকুয়েশন। তো আমরা আসো এটা অ্যাপ্লাই করব কখন বা চান্সটা কখন, হ্যাঁ কখন অ্যাপ্লাই করার সুযোগ আমাদের সামনে আসতেছে। দেখো এমনটা যদি হয় যে আমি ওই 2 নম্বর যেটা দিলাম না দ্যাট টাইম, 2 নম্বর ওই রকম স্ট্র্যাটেজি নিয়ে ওই রকম একটা প্যাটার্ন দেখাচ্ছি। যারা মনে করো আয়রন 2 প্লাস দিয়ে মাঝখানে ব্র্যাকেটে 0.5 মোলার মেনশন করে দিল। অন্যদিকে কপার 2 প্লাস ওটার মধ্যে 0.1 মেনশন করে দিল। এই হচ্ছে ব্যাপারটা। তাহলে আয়রন 2 প্লাস আয়ন ফেরাস আয়ন সেখানে 0.5 আর কপার আয়ন তার পাশে দিয়ে দিল 0.1। এটাই তোমাকে ইন্ডিকেট করলো যে কনসেন্ট্রেশন ডিফারেন্ট ওভার হিয়ার। কনসেন্ট্রেশনটা কি ডিফারেন্ট, আচ্ছা আচ্ছা। এইবার এর পাশে সাপোজ ই নট অক্সিডেশন দেওয়া আছে 0.44 ভোল্ট আর এটার পাশে অক্সিডেশন দেওয়া আছে হচ্ছে -0.34 ভোল্ট দেওয়া আছে। এটা হলে তোমাকে বললো যে সেল কনস্ট্রাক্ট করো, ইএমএস ক্যালকুলেট করো, আচ্ছা, আর যদি এমন হয় যে তোমার ড্রাউট করে তাহলে এরকম হবে, যদি ড্র করে তাহলে করতে পারে। এটা কপার আর এখানে বলা থাকলো 0.1 মোলার কপার 2 প্লাস, আর এটা হচ্ছে জিঙ্ক, এখানে বলা থাকলো জিঙ্ক না আয়রন 0.5 মোলার এসি 2 প্লাস। তারপরে অ্যাজ ইউজুয়াল সল্ট ব্রিজ, ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল সল্ট ব্রিজ সবকিছুই থাকলো। ওকে, আর অন্য যা অ্যারেঞ্জমেন্ট থাকার কথা সব অ্যারেঞ্জমেন্ট আছে। তো তাহলে তুমি কি করলা, এই যে ইলেকট্রোলাইটের কনসেন্ট্রেশন নোটিস করলা, তাহলে কনসেন্ট্রেশন ডিফারেন্স দেখে তুমি নার্নস্টের কথা ভাবতে হবে, এই অবস্থায় দেখলে নার্নস্টের কথা ভাবতে হবে। তো দ্যাট এইরকম অবস্থা হলে নার্নস চিন্তা করতে হবে। এবারে এসো যে সাপোজ এগুলো গিভেন ছিল, তো তুমি কি করবা, নার্নস ইউজ হবে না, ই নট সেল তো করাই লাগবে। তো ফার্স্টে ই নট সেল করে ফেলবা। ই নট সেল ইজ ইকুয়াল টু ই নট অ্যানোড অক্সিডেশন প্লাস ই নট ক্যাথোড রিডাকশন। এটা ভেবে রাখলা। অ্যানোডের অক্সিডেশন মানে কি, আয়রনের অক্সিডেশনটা না, আয়রনের অক্সিডেশন ছিল 0.44 প্লাস ক্যাথোডের রিডাকশন মানে কপারের রিডাকশন, তো কপারের তো অক্সিডেশন নেগেটিভ, তাহলে রিডাকশন পজিটিভ হবে, তাহলে 0.78 আসলো, 0.78 ভোল্ট আসছে তার ই নট সেল আসছে হচ্ছে 0.78 ভোল্ট। এরপরে তুমি যখন ফলো করলা যে কনসেন্ট্রেশন ডিফারেন্ট, তার মানে বুঝলা যে আরো তোমাকে আগাতে হবে এন্ড ই সেল করতে হবে। ই সেল ইকুয়াল টু ফর্মুলা হলো ই নট সেল মাইনাস আর টি ডিভাইডেড বাই এনএফ লন। এইবার আসো স্পেসিফিক্যালি তোমার অ্যানোড হিসেবে আয়রন, তো অ্যানোডিক আয়ন হলো Fe2 প্লাস আর ক্যাথোড হচ্ছে কপার, তো ক্যাথোডিক আয়ন হচ্ছে কপার 2 প্লাস। মানে তখন এটা কি হয়ে গেল, স্পেসিফিক হয়ে গেল। আচ্ছা, এটা ইউ আর গেটিং সেটা 0.78, মানে যেটা তুমি ক্যালকুলেট করে ফেলছো 0.78, সেটা থেকে মাইনাস হবে আর এর ভ্যালু না 8.316 কনসিডার করবা। আর এর ভ্যালুটাকে 8.316 এ নিতে হবে। আর এর ভ্যালু নিবা হলো 8.316, বিকজ এখানে কুলম চার্জ আছে, এখানে চার্জ হচ্ছে কুলম চার্জ, যেটা এসআই ইউনিট, কুলম চার্জ এসআই ইউনিট, তো এখানে 8.316 অ্যাপ্লাই করবা। আচ্ছা, টি ফর কেলভিন টেম্পারেচার, সাপোজ এটা দেওয়া থাকলো 25 ডিগ্রি সেলসিয়াসে, মোস্ট অফ দ্য টাইম তাই হয় 25 ডিগ্রি সেলসিয়াস, তাহলে 25 ডিগ্রি সেলসিয়াস মানে 298,
আচ্ছা নিচে এবার n ফ্যাক্টরে আসো, n যে স্মল nটা আছে এই স্মল nটা এখন হচ্ছে 2, স্মল nটা এখন হচ্ছে 2। এখন দেখো স্মল n কিভাবে ডিটারমিন করবা বা স্মল nটা কি, স্মল n এটা কি, স্মল n এটা কি। রিমেম্বার স্মল n যেটা এটা হচ্ছে যে নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ, নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ, নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ হচ্ছে গিয়া n এর ভ্যালু। সো দ্যাট এটা যখন 2 প্লাস এটাও যখন 2 প্লাস তার মানে হলো যে ডোনার সেও দিবে দুইটা, যে রিসিভার সেও নিবে দুইটা। তো নাম্বার অফ ইলেকট্রন এক্সচেঞ্জ হচ্ছে 2, সো দ্যাট n এর ভ্যালু হচ্ছে 2। আচ্ছা এমন যদি হতো যে এটা হচ্ছে 1 প্লাস ওটা 2 প্লাস, একটা 1 প্লাস অন্যটা 2 প্লাস, তাইলেও কিন্তু তোমার n এর ভ্যালু 2 হইতো, তাহলেও n এর ভ্যালু 2 হইতো। কারণ একজন 1 প্লাস আরেকজন 2 প্লাস, সো দ্যাট যে 2 প্লাস যে 2 প্লাস তার সে নিলেও দুইটা নিবে দিলেও দুইটা দিবে, যার কারণে যে 1 প্লাস তাকে কি করতে হবে, ডাবল হওয়া লাগবে, হয়ে তাকে ওই দুইটা ইলেকট্রন হয় একসেপ্ট করতে হবে নয় ডোনেট করতে হবে। আমি বলতেছি এন মানে হলো কি ইলেকট্রন এক্সচেঞ্জ, এন হলো ইলেকট্রন এক্সচেঞ্জ, এন কে ভাবতে হবে যে এন হলো ইলেকট্রন এক্সচেঞ্জ, তাইলে সেটা একটা 1 প্লাস আর একটা 2 প্লাস হইলে ইলেকট্রন এক্সচেঞ্জ কিন্তু 2 হওয়া লাগবে ব্যালেন্স ইকুয়েশনে, এন এর ভ্যালু 2 হওয়া লাগবে। তো দ্যাটস এইরকম। আচ্ছা যদি এমন হয় একটা 1 আর একটা 3, তাহলে এন এর ভ্যালু কিন্তু 3 হবে। আচ্ছা যদি 2 আর 3, হ্যাঁ বলতেছি, যদি এমন হয় যে একটা 2 আর একটা 3 তাহলে 6 হবে, একটা 2 আর একটা 3 হলে কি হবে 6 হবে। বুঝো না কেন 6 হবে? কারণ তখন তো আমাকে এলসিএম বাই করতে হবে, tan এলসিএম। হ্যাঁ এলসিএম করতে হবে, তার মানে যখন একটা 2 আর একটা হচ্ছে গিয়ে তোমার হলো গিয়া 3, তখন কিন্তু কি হওয়া লাগবে 6 হওয়া লাগবে, কারণ যে 2 তাকে 3 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে ব্যালেন্স ইকুয়েশনে, আর যে 3 তাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করা লাগবে ব্যালেন্স ইকুয়েশনে, তাহলে তখন ইলেকট্রন কয়টা হয়ে যাবে 6 হয়ে যাবে। তো এভাবে আর কি এর ভ্যালু। আচ্ছা এফ যেটা ফ্যারাড এটা ফিক্স 96500, 96500 ফ্যারাড। আচ্ছা তারপরে লনের লন, আচ্ছা আয়রন কত বলেছিলাম 0.5 আর কপার বলেছিলাম 0.1, তো এখন যা হবে তাই অ্যান্সার কত হয়। জিরো পয়েন্ট 020 আর এদিকে 78, খুব একটা মানে ডিফার করে না বুঝছো, 0.76 আসছে, 0.76 ভোল্ট আনসার। ওকে তাহলে ই সেল ইকুয়াল টু হচ্ছে 0.76 ভোল্ট, ই সেল ইকুয়াল টু হচ্ছে 0.76 ভোল্ট, দ্যাটস ইট। তো এই হচ্ছে কি নার্নস্ট ইকুয়েশনের অ্যাপ্লিকেশন, যদি নার্নস্ট ইকুয়েশন অ্যাপ্লাই করতে হয় তাহলে এটা, এন্ড এটা ভেরি কমন, দিস ইজ ভেরি কমন রিমেম্বার। হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে তোমার সেল স্পন্টেনিটি, স্পন্টেনিটি সেল স্পন্টেনিটি, হ্যাঁ সেল স্পন্টেনিটি, তো এটাও খুব ইম্পর্টেন্ট, সেল স্পন্টেনিটি, স্পন্টেনিটি স্পেলিং কি ঠিক আছে, স্পন্টেনিয়াস, স্পন্টেনিটি, আচ্ছা যাই হোক সেল স্পন্টেনিটি। হ্যাঁ তো সেল স্পন্টেনিটি এটা খুব ইম্পর্টেন্ট একটা হচ্ছে ডিসিশন মেকিং কোশ্চেন। হ্যাঁ সেল স্পন্টেনিটিটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট ডিসিশন মেকিং, খুব ইম্পর্টেন্ট ডিসিশন মেকিং, যে ওয়েদার সেল স্পন্টেনিয়াস অর নট, will the cell spontaneous or not,
এরকম টাইপের আর কি। অর্থাৎ সেল কি স্পন্টিনিয়াস নাকি না, সেল কি স্পন্টিনিয়াস নাকি না, এইটা একটা ডিসিশন মেকিং আর কি। ওকে, অথবা সেল কি ভ্যালিড নাকি ইনভ্যালিড, সেল কি কারেক্ট অর ইনকারেক্ট, সেল কি ভ্যালিড ইনভ্যালিড, সেল কি সাস্টেইনেবল নাকি সাস্টেইনেবল না, সেল কি স্পন্টিনিয়াস নাকি স্পন্টিনিয়াস না। মানে এই ধরনের কোশ্চেন গুলো হচ্ছে এই ডিসিশন মেকিং কোশ্চেন, যে সেল স্পন্টিনিটি। তো এই সেলের স্পন্টিনিটির ডিসিশন মেকিংটা হবে এরকম, সো সিম্পল। সেটা হচ্ছে যে তোমার যদি এমন হয় যে ইনট সেল ইজ ইকুয়াল টু পজিটিভ, এমন যদি হয় যে ইনট সেল ইজ ইকুয়াল টু পজিটিভ হয় গিভেন সেলে যদি এমন হয় যে ইনট সেল পজিটিভ, গিভেন সেলে ইনট সেল পজিটিভ, তাহলে ডিসিশন মেক হবে যে সেল ইজ স্পন্টিনিয়াস। তাহলে ডিসিশন হবে যে সেল হচ্ছে স্পন্টিনিয়াস। মানে তার মানে এটা কিন্তু নতুন করে কিছু করা লাগতেছে না তোমার, মানে নতুন কিছু না, জাস্ট ডিসিশন মেকিং এর জন্য তুমি শুধু জানলা যে ইনট সেল পজিটিভ হতে পারে, যদি পজিটিভ হয় তাহলে সেটা স্পন্টিনিয়াস হবে, সেল ইজ স্পন্টিনিয়াস, সেল ইজ স্পন্টিনিয়াস। এন্ড আরেকটু কথা যোগ করে রাখি, এন্ড সেল রিঅ্যাকশন ইজ অলসো spontaneous. Not only that, যে সেল ইজ স্পন্টেনিয়াস, মানে নট অনলি এমন কোশ্চেন হবে সবসময় এমন না যে সেল স্পন্টেনিয়াস, এট দ্য সেম টাইম সেল রিঅ্যাকশনটাও কিন্তু স্পন্টেনিয়াস। তার মানে কি জানো, সেল স্পন্টেনিয়াস এই কারণেই যে সেল রিঅ্যাকশন স্পন্টেনিয়াস, সেল স্পন্টেনিয়াস এই কারণেই, সেল স্পন্টেনিয়াস এই কারণেই যেহেতু সেল রিঅ্যাকশনটা স্পন্টেনিয়াস। তার মানে সেল স্পন্টেনিয়াস তখনই হবে যখন কিনা সেল রিঅ্যাকশন স্পন্টেনিয়াস হবে, যখন কিনা সেল রিঅ্যাকশন স্পন্টেনিয়াস হবে তখন। তো দ্যাট দুইটাই ডিসিশন হচ্ছে গিয়া যখন ইনট সেল পজিটিভ হবে। আর তাহলে ঠিক একইভাবে ইনট সেল নেগেটিভ যদি হয় তাহলে ঠিক তার অপোজিট ডিসিশন, ঠিক অপোজিট ডিসিশন, তাহলে সেল হবে নন স্পন্টেনিয়াস। But and cell reaction is also non-spontaneous. আচ্ছা, এখন আমাদের মধ্যে একটা ভাবনা কাজ করতে পারে যে সেল মানে এটা নেগেটিভ হবে কেন, এটা নেগেটিভ হবে কেন, এটা হবে না দিবে, কথা বুঝছো? সেটা হচ্ছে যে তোমার যে যেই সেলটা তুমি কনস্ট্রাক্ট করলা, সেই সেল যেটা কনস্ট্রাক্ট করলা সেটার সবগুলো এখন পর্যন্ত যা করছো সবগুলো ভ্যালিড ধরেই করছো, সব তুমি ভ্যালিড হিসেবেই করছো, ভ্যালিড হিসেবেই করছো। কিন্তু আমি যদি বলি যে এমন একটা সেল কনস্ট্রাক্ট করো যেখানে কপারকে ক্যাথোড আর আয়রনকে অ্যানোড ধরা হইতেছে, বা বা আয়রনকে অ্যানোড আয়রনকে ক্যাথোড আর কপারকে অ্যানোড ধরে কোনো একটা সেল যদি আমরা কনস্ট্রাক্ট করি, তাহলে সেই সেলটা কি ভ্যালিড হবে, সেই সেলটা কি স্পন্টিনিয়াস হবে, সেই বা সেল রিঅ্যাকশনটা কি স্পন্টিনিয়াস হবে, ঠিক না? তো দ্যাট তখন বুঝতে পারবা যে আসলে নেগেটিভও হবে, ঠিক না? তার মানে তখন কি হতে পারে নেগেটিভ, মানে আমরা যেভাবে সেল কনস্ট্রাক্ট করছি ওইভাবে অ্যানোড ক্যাথোড কনসিডার করলে যদি পজিটিভ পাই, তার অপোজিটটা করলে আমরা কি পাবো, নেগেটিভটা পাবো। তো দ্যাট কোয়াইট সিম্পল, ঠিক না? এখন একটা জিনিস মাথায় রাখো যে তুমি ভাবতে পারো যে, বা তোমরা ভাবতে পারো যে দুইটাকে যখন আমি কানেক্ট করব তখন যে অ্যানোড হবার সে তো অটোমেটিক্যালি অ্যানোড হবে, যে ক্যাথোড হবার সে তো অটোমেটিক্যালি ক্যাথোড হবে। এটা লেফট রাইটের ইস্যু না কিন্তু, অর্থাৎ দুইটাকে যখন আমরা কানেক্ট করব তখন কিন্তু অটোমেটিক্যালি এটা হবে। সো দ্যাট আসলে সেল যেটা মানে কনস্ট্রাক্ট হয়ে যাবে, সেল যেটা কনস্ট্রাক্টেড সেল বা সেল, সেই সেল ধরে এই আনসার এই কোশ্চেন করে না, এই কোশ্চেন এইভাবে করে না। অর্থাৎ তুমি ভাববা যে স্যার আমি যখন সেল কনস্ট্রাক্ট করব, আমি যখন দুইটাকে কানেক্ট করব তখন যে অ্যানোড হবার সেই অ্যানোড হবে, আমি তো এটা আমি ক্রিয়েট করতে পারবো না। যেমনটা হলো ইলেকট্রোলাইটিক সেলে আমি ব্যাটারির পজিটিভ এন্ড কাকে দিব, ব্যাটারির আমি নেগেটিভ এন্ড কাকে দিব, তার উপরে অ্যানোড ক্যাথোড। কিন্তু এইখানে কিন্তু অ্যানোড ক্যাথোড আমার চয়েসে হয় না, অ্যানোড ক্যাথোড এটা হয় স্পন্টিনিয়াসলি। তার কারণে এইখানে অ্যাকচুয়ালি
যে জিনিসটা হবে সেটা হলো যে এখানে কোনো সেল থাকবে না, অর্থাৎ কোনো সেল থাকবে না, যে সেলটাকে স্পন্টেনিয়াস কিনা সেটা তোমাকে বের করতে বলবে, তোমাকে এটা থিওরিটিক্যালি চেঞ্জ করে বলবে, অর্থাৎ থিওরিটিক্যালি এটা আস্ক করবে, থিওরিটিক্যালি এটাকে চেঞ্জ করে বলবে, কারণ সেল কনস্ট্রাক্ট তো আর ইনভ্যালিড হয় না, তো দ্যাট এটা কি হবে থিওরিটিক্যালি চেঞ্জ করে বলবে, ঠিক আছে, অথবা সেল রিঅ্যাকশনটাকে অল্টার করে বলবে, সেল রিঅ্যাকশনটাকে অল্টার করে বলবে, যেমনটা হচ্ছে যে তুমি সেল রিঅ্যাকশন জানো যে জিঙ্ক প্লাস কপার সালফেট, তাতে করে জিঙ্ক সালফেট প্লাস কপার হয়, যেটা হয়, আচ্ছা আমি ওই রিঅ্যাকশনটা যদি কপার প্লাস জিঙ্ক সালফেট লিখি, আমার লিখতে কি কেউ বাধা দিবে? এখন আমাকে এবং সেটা যদি আমি থিওরিটিক্যালি বলি যে কপার সালফেট আর জিঙ্ক, কপার সালফেট আর জিঙ্ক, আমি কি তোমার জিজ্ঞাসা করতে পারি না যে এই দুইটাই ভ্যালিড কিনা বা এর মধ্যে কোনটা ভ্যালিড, রাইট না? তো সেটা আমরা জিজ্ঞাসা করতেই পারি। তো এটা টোটালি হচ্ছে গিয়ে একটা কি থিওরিটিক্যাল পারসেপশন যে হতে পারে কিনা, কথা বুঝতে পারছো? তো এই সেল স্পন্টিনিটি বের করতে চাইলে তুমি নতুন কিছু করা লাগতেছে না, অর্থাৎ ইনট সেল বের করবা, করে ডিসিশন মেক করবা। আচ্ছা, তো আসো কোশ্চেন প্যাটার্ন। কোশ্চেন প্যাটার্ন, ঠিক আছে, দুইটা কোশ্চেন প্যাটার্ন নিয়ে কথা বলবো। একটা হচ্ছে এরকম যে সাপোজ ই নট এফি টু প্লাস ইজ ইকুয়াল টু 0.44 ভোল্ট, আর ই নট জিঙ্ক টু প্লাস ইজ ইকুয়াল টু 0.76 ভোল্ট। ওকে, দুইটারই অক্সিডেশন পটেনশিয়াল দেওয়া এবং দুইটাই পজিটিভ আছে। ওকে ফাইন, তোমার উদ্দেশ্যে কোশ্চেনে থাকবে will zinc sulfate be kept in iron container? এই ধরনের কোশ্চেন হবে। তার মানে এটা হচ্ছে আসলে কোশ্চেন প্যাটার্নটা। কোশ্চেনটা হবে will zinc sulfate be kept in iron container? will zinc sulfate be kept in iron container? অর্থাৎ জিঙ্ক সালফেট কি আয়রন কন্টেনারে রাখা যাবে বা রাখা ঠিক, এমনটা। তার মানে তারা মিন করতেছে যে কন্টেনারটা হচ্ছে আয়রন মেড, তার মধ্যে আমি জিঙ্ক সালফেট সল্ট রাখতে চাচ্ছি, আয়রন মেড একটা কন্টেনারে আমি জিঙ্ক সালফেট সল্ট রাখতে চাচ্ছি। তো উইল ইট সাস্টেইন অর উইল ইট বি কেপ্ট, এটা কি রাখা যাবে? তো এই ধরনের কোশ্চেন। ওকে, তার মানে রিমেম্বার, তাহলে কি দাঁড়ালো জানো, যে কোনো একটা মেটাল ভার্সাস অন্য মেটালের সল্ট, যে কোনো একটা মেটাল ভার্সাস অন্য মেটালের সল্ট, তারাই কিন্তু তোমার একটা সেল কনস্ট্রাক্ট করে ফেলে, কথা বুঝতে পারছো? ওকে, তো এখানে তোমার একটা সেল আমরা কি করতে পারি, কনস্ট্রাক্ট করতে পারতেছি, আমরা এখানে এইটা থেকেও আমরা একটা সেল কনস্ট্রাক্ট করতে পারতেছি। তো সেল ডায়াগ্রাম কি হবে দেখো, এইখান থেকে আমি সেল কনস্ট্রাক্ট করে ফেলতে পারতেছি এবং সেল ডায়াগ্রাম করে ফেলতে পারতেছি। কি সেটা? রিমেম্বার, যেটা কন্টেইনার সেটা অলওয়েজ অ্যানোড, তার মানে হচ্ছে আয়রন 2 প্লাস অ্যানোড, আর জিঙ্ক 2 প্লাস আর জিঙ্ক হচ্ছে ক্যাথোড। তুমি যদি মনে করো যে স্যার এটা তো ইনভ্যালিড, আরে ইনভ্যালিড তো তুমি ডিসিশন নিবা, ঠিক আছে? তো এখন তুমি যেটা গিভেন সেইটার রেসপেক্টেই তোমাকে চিন্তা করতে হবে, সেটার রেসপেক্টেই তোমাকে সেল ডায়াগ্রাম করতে হবে, অর্থাৎ তারা যেভাবে দিছে আমাকে সেভাবেই সেলটা কনস্ট্রাক্ট করতে হবে। অর্থাৎ তারা দিছে আয়রন আর দিছে জিঙ্ক আয়ন, তার মানে কি রিঅ্যাকশন কার মধ্যে, আয়রনের সাথে জিঙ্ক সালফেটের, তাইলে এখানে আয়রনের সাথে যদি জিঙ্ক সালফেটের রিঅ্যাকশন হয় তাহলে আয়রন সালফেট হবে আর জিঙ্ক হবে, তাহলে আয়রন কি হচ্ছে, অক্সিডাইজ হচ্ছে না, তাহলে আয়রন অ্যানোড আর জিঙ্ক তখন ক্যাথোড। তার মানে এটা আয়রনের ইনিশিয়াল আর জিঙ্কের ইনিশিয়াল। ওকে, তাহলে ইনিশিয়াল হচ্ছে উপরে ডিপেন্ড করে সে অ্যানোড নাকি ক্যাথোড, তাহলে আয়রনটা অ্যানোড আর জিঙ্কটা ক্যাথোড। আর তোমরা সিম্পলিফাই করবা এইভাবে যে যেটা কন্টেইনার সেটা অ্যানোড, অত কিছু বুঝি না বাপ, যেটা কন্টেইনার সেটাই অ্যানোড, বাস এইটা হচ্ছে সেই সেল যেটা কনস্ট্রাক্ট করছো। এখন তুমি তারই ইনট সেল বার করবা, ইনট সেল। তো ইনট সেল বের করে দেখলা
যে ইনট সেল বের করলে আয়রনের কি অ্যানোড আয়রন ও ফর্মুলা লিখি অ্যানোড অক্সিডেশন ক্যাথোড রিডাকশন আয়রন অ্যানোড অক্সিডেশন মানে আয়রনের অক্সিডেশন কত 0.44 প্লাস ক্যাথোড রিডাকশন মানে জিঙ্কের রিডাকশন কিন্তু জিঙ্কের তো ওটা অক্সিডেশন তাহলে কি করা লাগবে মাইনাস করা লাগবে তাতে করে অ্যান্সারটা 0.32 হবে কিন্তু মাইনাস হবে 0.32 হবে বাট সেটা মাইনাস হবে তার মানে নেগেটিভ তার মানে কি নেগেটিভ তার মানে ইএমএফ কি আসলো নেগেটিভ আসলো ইএমএফ কি আসলো নেগেটিভ আসলো তো এখন যখন ইএমএফ নেগেটিভ আসলো যখন ইএমএফ আসলো হচ্ছে নেগেটিভ ইএমএফ কি আসছে নেগেটিভ আসছে তো যখন ইএমএফ নেগেটিভ আসলো তখন তুমি ডিসিশন মেক করবে কিভাবে দেখো তুমি বললা যে সিন্স ইএমএফ ইজ নেগেটিভ so that cell or cell reaction or না বলে and বলো cell reaction is non spontaneous এই ডিসিশনটা তো নিতেই পারো যেহেতু নেগেটিভ পেলা ইএমএফ সো দ্যাট এই ডিসিশন তোমরা নিতেই পারো তাহলে কি হলো ইএমএফ ইজ নেগেটিভ সো দ্যাট সেল এন্ড সেল রিঅ্যাকশন ইজ নন স্পন্টেনিয়াস আর নন স্পন্টেনিয়াস তো বললা যে নন স্পন্টেনিয়াস এখন তোমার কাছে কি আমি এই ডিসিশন চাইছি আমি তো চাইনি আমি তো বলছিলাম যে উইল জিঙ্ক সালফেট বি কেপ্ট ইন আয়রন কন্টেইনার অর্থাৎ আয়রন কন্টেইনারে রাখা যাবে কিনা এখন শোনো রাখা যাবে কি না সেটা ডিসিশন কিভাবে আসবা মনে করো রিঅ্যাকশন যেহেতু হবে না কথা কি হলো আমি জিঙ্ক সালফেট আয়রন কন্টেইনারে রাখতে চাওয়ার মানে কি এটাকে প্রিজার্ভ করব জিঙ্ক সালফেট আমি আয়রন কন্টেইনারে রাখতে চাচ্ছি কেন স্টোর করার জন্য এটাকে প্রিজার্ভ করার জন্য তা আমি আয়রন কন্টেইনারে যদি মনে করি এটা রাখা সেফ তাইলে তো রাখবো আমি যদি মনে করি আয়রন কন্টেইনারে জিঙ্ক সালফেট রাখাটা সেফ তাইলেই তো রাখবো তো সেটা সেফ কখন হবে যদি না রিঅ্যাকশন হয় যদি রিঅ্যাকশন না হয় তাইলে তো সেফ তাইলে কি হবে রাখা যাবে তার মানে মনে রাখবা যদি নেগেটিভ হয় নন স্পন্টেনিয়াস হয় তাহলে রাখা যায় কারণ রাখাটা তখন সেফ যেহেতু রিঅ্যাকশন হবে না রাখাটা সেফ তো এখন রাখা যাবে তো ডিসিশনটা হবে কি পজিটিভ এটা নেগেটিভ কিন্তু রাখার ডিসিশনটা পজিটিভ হবে সো দ্যাট ইউ ক্যান সে সো দ্যাট জিঙ্ক সালফেট ক্যান বি kept in iron container তো আশা করি যে বুঝতে পারছো যে এই ডিসিশনটা মেক করা একদমই নরমাল ঠিক আছে ডিসিশনটা একবার বলবেন তাহলে এই যে কি ক্যান কেপ্ট অর ক্যান নট বি কেপ্ট ক্যান কেপ্ট অর ক্যান নট বি কেপ্ট সেটার আগে কোন ডিসিশনে আসবা যে স্পন্টেনিয়াস রিঅ্যাকশন নাকি না তুমি যখন ডিসিশন আসছো যে এটা স্পন্টেনিয়াস রিঅ্যাকশন না অর্থাৎ এটা সেল বা সেল রিঅ্যাকশনটা নন স্পন্টেনিয়াস তাহলে যদি নন স্পন্টেনিয়াস হয় তাহলে রাখা যায় কারণ তখন রাখাটা সেফ রাখাটা কেন সেফ যেহেতু কোনো রিঅ্যাকশন হবে না তাহলে রাখাটা সেফ তুমি রাখবা না তখন যদি রিঅ্যাকশন হয়ে যায় রিঅ্যাকশন হলে যদি আয়রন জিঙ্ক সালফেটের সাথে রিঅ্যাকশন করে তাহলে তুমি রাখবা কেন তাহলে তো তোমার জিঙ্ক সালফেট নষ্ট হয়ে যাবে তোমার কন্টেইনারও নষ্ট হয়ে যাবে সো দ্যাট রিঅ্যাকশন না হলেই রাখা যায় রিমেম্বার দিস ওকে তো এই ধরনের ডিসিশন মেকিং তোমরা এটা দিয়ে করতে পারো ওকে আচ্ছা তো লাস্ট একটা জিনিস শেয়ার করে শেষ করে দিচ্ছি সেটা হচ্ছে সল্ট ব্রিজ হলে একটা ডেফিনেশন জানতে চাই যে হোয়াট ইজ সল্ট ব্রিজ তো তোমরা জানো যে সল্ট ব্রিজের ডেফিনেশন হচ্ছে দা ইউ শেপ গ্লাস টিউব containing electrochemical cell বা galvanic cell
containing salt like KCl, NH4Cl, NH4 nitrate, etc. in the galvanic cell is called salt bridge. তো এইটা হচ্ছে সল্ট ব্রিজের ডেফিনেশন। হ্যাঁ, যে দা ইউ শেপ গ্লাস টিউব, তোমরা তো জানোই সল্ট ব্রিজ, এই জন্য বুঝতে কষ্ট হচ্ছে না। দা ইউ শেপ গ্লাস টিউব কন্টেইনিং সল্ট, কিন্তু কি সল্ট? পটাশিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম নাইট্রেট, এই সল্ট, ঠিক আছে, এক্সেট্রা ইন দ্য গ্যালভানিক সেল ইজ কল্ড সল্ট ব্রিজ। এটা হচ্ছে সল্ট ব্রিজ। আর একটা কোশ্চেন হবে যে হোয়াই সল্ট ব্রিজ ইজ ইউজড, যে সল্ট ব্রিজ আমরা কেন ইউজ করি, সল্ট ব্রিজ আমরা কেন ইউজ করি, হোয়াই সল্ট ব্রিজ ইজ ইউজ, সল্ট ব্রিজ কেন ইউজ করি। অপশন 1 কয়েকটা পয়েন্ট আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে যে ফর দা কমপ্লিশন অফ আ সেল, অর্থাৎ একটা সেলকে কমপ্লিট করার জন্য, আদারওয়াইজ একটা সেল কমপ্লিট হয় না, সল্ট ব্রিজ ছাড়া একটা সেলের কমপ্লিশন হয় না। তো এটা একটা ওয়ার্ড বললাম আর কি, যে ফর দ্য কমপ্লিশন অফ এ সেল, একটা সেলকে কমপ্লিট করতে চাইলে, পূর্ণাঙ্গ হইতে হইলে, টোটাল সেল হইতে গেলে সেখানে এটা লাগবে। নাম্বার 2, টু রিডিউস লিকুইড জাংশন পটেনশিয়াল। এটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার, যে টু রিডিউস লিকুইড জাংশন পটেনশিয়াল, টু রিডিউস লিকুইড জাংশন পটেনশিয়াল, অর্থাৎ যদি সল্ট ব্রিজ না হতো, আর যদি এমন হতো যে দুইটা ডিফারেন্ট সল্ট, মানে জিঙ্ক সালফেট কপার সালফেট ফর এক্সাম্পল, দুইটা যদি এক হয়ে যেত, একসাথে মিশে থাকতো, একত্রে থাকতো, তাহলে যেটা হইতো যে এই দুইটা লিকুইডের মধ্যে একটা পটেনশিয়াল তৈরি হইতো, যেটাকে বলে লিকুইড জাংশন পটেনশিয়াল। আর ওই পটেনশিয়ালের কারণে আমাদের আউটকাম কমে যেত, যতটুকু ইলেকট্রিসিটি পাওয়ার কথা ততটুকু পেতাম না। তো এটাও একটা কারণ যে আমরা লিকুইড জাংশন পটেনশিয়াল কমাইতে চাইছি। নাম্বার 3, টু সাপ্লাই নেসেসারি বা এরকম আর কি, টু সাপ্লাই আয়ন, ঠিক আছে, টু সাপ্লাই আয়ন when required, তার মানে টু সাপ্লাই আয়ন when required, অর্থাৎ যখন আয়ন দরকার হয় তখন তারা আয়ন সাপ্লাই দেয়, যখন দরকার পড়ে তখন তারা আয়ন সাপ্লাই দেয়, যখন দরকার পড়ে তখন তারা আয়ন সাপ্লাই দেয়। এটাই হচ্ছে তোমরা জানো যে মেইন রোল। অর্থাৎ আমরা যখন অক্সিডেশন হয়, গ্যালভানিক সেলে যখন অক্সিডেশন হয় তখন পজিটিভ আয়ন বেড়ে যায়, যখন রিডাকশন হয় তখন পজিটিভ আয়ন কমে যায়। তো পজিটিভ আয়ন বেড়ে গেলে তাকে নেগেটিভ আয়ন সাপ্লাই দিতে হয়, আর পজিটিভ আয়ন কমে গেলে সেখানে আরো পজিটিভ আয়ন সাপ্লাই দিতে হয়। তো দুই দিকে এই ব্যালেন্সটা করে হচ্ছে সল্ট ব্রিজ এই ব্যালেন্সটা করে। ওকে, সো টু সাপ্লাই আয়ন when required, অর্থাৎ যখন রিকোয়ার্ড হয়, আয়নের রিকোয়ারমেন্ট হয়, তখন তারা সাপ্লাই দেয় এবং তখন আয়নটাকে তারা ব্যালেন্স করে, যার কারণে সেলটা কি হয় না, স্টপ হয়ে যায় না। অর্থাৎ এমন হইতে পারে যে পজিটিভ আয়ন দরকার, এমন সময় এমন হইলো যে এক সময় আর পজিটিভ আয়ন মানে অনেক বেশি দরকার হয়ে গেছে, অথবা নেগেটিভ আয়নের অনেক অভাব হয়ে গেছে, তখন কি হয়ে যাবে, সেলটা এক সময় স্টপ হয়ে যাবে। তো তারা কি করে, আয়ন দিয়ে ওই আয়ন গুলাকে ব্যালেন্স করে রাখে, নিউট্রাল করে রাখে। তো এই জন্য বলা হয় টু সাপ্লাই আয়ন when required, যখন দরকার হবে তখন তারা আয়ন সাপ্লাই দিবে। এই হচ্ছে পারপাস অফ ইউজিং সল্ট ব্রিজ। তো রিমেম্বার, সল্ট ব্রিজ বলতে এটাই বুঝবা, আর সল্ট ব্রিজের ইউজ বলতে 2 মার্ক আছে, 2 মার্কে এই 3টা পয়েন্ট বলে দিলে 2 মার্ক পেয়ে যাবা। আর মাল্টিপল কমপ্লিশন হইলেও এই 3টা পয়েন্ট দিয়ে থাকে, তো দিলেই ব্যাস তোমরা কারেক্ট ধরে নিবা। তো এই হচ্ছে সল্ট ব্রিজের ডেসক্রিপশন। আচ্ছা, তো আজকে এই পর্যন্তই। হ্যাঁ।